একসময় জম্বুদ্বীপের মহান সম্রাট অশোক তার সেবিকা মায়াবতীর সাথে উদ্যানের মধ্যে ঘুরছিলেন ফল এবং ফুল খুঁজতে খুঁজতে। পাশ থেকে মেয়ের হাসির শব্দ শুনে তিনি অবাক চোখে তাকালেন। পাশের সোনার জলাশয়ে স্বর্গের এক সুন্দরী পরী রাজকন্যা মেঘলতা বান্ধবীদের সাথে খেলা করতে এসেছিলেন। প্রথম দেখাতেই রাজা রাজকন্যার প্রেমে পড়লেন। তিনি মায়াবতীকে সোনার হরিণের রূপ নিতে বললেন। মায়াবতী সঙ্গে সঙ্গে সোনার হরিণের রূপ নিল। মায়াবতী হরিণের রূপ নিয়ে পরী রাজকন্যাদের সামনে গিয়ে খেলা করতে শুরু করল। রাজকন্যাদের দৃষ্টি আকর্ষিত করতে লাগল। পরী রাজকন্যারা আকর্ষিত হলেন। মেঘলতা সেদিন ধীরে ধীরে প্রাসাদে ফিরে এলেন। বাহ্যিকভাবে সবকিছু আগের মতোই ছিল, রাজকীয় অট্টালিকা, সোনালী প্রাঙ্গণ, সেবিকাদের ব্যস্ততা, কিন্তু তার ভেতরে যেন এক অদ্ভুত শূন্যতা তৈরি হলো। সে যেদিকে তাকায়, যাই করতে যায়, কিছুতেই মন বসে না। সাজঘরে বসে অলংকার পড়তে গিয়েও থেমে যায়। সঙ্গীতের আসরে গিয়েও শোলে মন দিতে পারে না। এমনকি প্রিয় বান্ধবীদের সঙ্গেও আগের মতো হাসতে পারে না। তার চোখে বারবার ভেসে ওঠে সেই সোনালী হরিণের চঞ্চল দৃষ্টি, তার খেলাধুলার ভঙ্গি আর সেই অদ্ভুত আকর্ষণ যা হৃদয়ের গভীরে গিয়ে ছুঁয়ে দিয়েছিল। দিন কেটে যায়, কিন্তু সেই অনুভূতি আর মুছে যায় না, বরং আরও গভীর হয়। মেঘলতা বুঝতে পারে তার মন যেন কোথাও আটকে পড়েছে, সেই ফুলে ভরা বাগানের এক নির্জন কোণে, যেখানে প্রথমবার সে হরিণটিকে দেখেছিল। অবশেষে একদিন আর নিজেকে আটকে রাখতে না পেরে সে একাই ফিরে আসে সেই বাগানে। বাগানটি আগের মতোই সুন্দর, ফুল ফুটে আছে, হালকা বাতাস বইছে, সবকিছু শান্ত। কিন্তু আজ তার কাছে সবকিছু যেন একটু ফাঁকা, একটু নীরব। সোনার হরিণটা আজ নেই। বাগানের সেই একটু উঁচু জায়গাটায় মেঘলতা চুপচাপ বসেছিল, চোখে এক অদ্ভুত শূন্যতা আর মন ভরা বিষণ্ণতা। ঠিক তখনই সম্রাট অশোক ধীরে ধীরে সেখানে এসে দাঁড়াল। কিছুক্ষণ সে মেঘলতার দিকে তাকিয়ে রইল, তারপর নরম গলায় জিজ্ঞেস করল, তুমি এত মনমরা হয়ে এখানে একা বসে আছো কেন? আমি একদিনে এখানে একটা সোনালী হরিণ দেখেছিলাম, তারপর থেকে ওকে আর খুঁজে পাচ্ছি না। তুমি কি আমার জন্য সেই হরিণটাকে খুঁজে এনে দিতে পারো? অশোক মৃদু হেসে কিছু না বলে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সে আবার ফিরে এলো, তার সঙ্গে সেই সোনালী হরিণ। হরিণটিকে দেখে মেঘলতার চোখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল, যেন তার হারিয়ে যাওয়া কিছু ফিরে এসেছে। সেই মুহূর্তেই অশোক তার সামনে এসে দাঁড়াল। গভীর চোখে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। তুমি কি আমার হবে? মেঘলতা কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। তার চোখে লজ্জা, আনন্দ আর ভালোবাসার মিশ্র ঝলক। তারপর থেকে বাগানের সেই নির্জন আসনটাই হয়ে উঠল তাদের ভালোবাসার নীরব আশ্রয়। দেখা হওয়া আর শুধু কাকতালীয় রইল না, বরং প্রতিদিনের অপেক্ষায় পরিণত হল। কথার থেকেও বেশি কথা বলতো তাদের চোখ। ছোট ছোট মুহূর্তগুলো ধীরে ধীরে গভীর হয়ে উঠত অদ্ভুত টানে। অশোকের শক্ত রাজকীয় উপস্থিতির ভেতরেও মেঘলতা খুঁজে পেত এক কোমলতা, আর মেঘলতার নীরব গভীর অনুভূতিতে অশোক খুঁজে পেত শান্তি। সময়ের সাথে সাথে তাদের ভালোবাসা আর শুধু আকর্ষণ থাকল না, তা হয়ে উঠল বিশ্বাস, মায়া আর একে অপরকে ছাড়া অসম্পূর্ণ থাকার অনুভূতি। সেই বাগান, সেই বাতাস, সেই নীরবতা, সবকিছুই যেন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। একদিন তারা দুজনে প্রাসাদের বাইরে এক নির্জন অপরূপ সুন্দর জলাশয়ের ধারে বসেছিল। স্বচ্ছ জলে ফুটে আছে রঙিন পদ্মফুল। মেঘলতা মৃদু হেসে সেই জলাশয়ের একটি সুন্দর ফুলের দিকে তাকিয়ে বলল সেই ফুলটি দিয়ে তার খোপা সাজাতে চায়। অশোক বিনা দ্বিধায় উঠে দাঁড়াল, ধীরে ধীরে জলের দিকে এগিয়ে গেল। কিন্তু সেই জলাশয় ছিল সাধারণ নয়। তার গভীরে বাস করত এক ভয়ঙ্কর নাগরাজ, বিশাল দেহ, কালো সবুজ আশে ঢাকা, লাল জলজলে চোখ। অশোক জলের কাছে পৌঁছাতেই নাগরাজ জল ফুঁড়ে উঠে এলো, ফনা তুলে গর্জে উঠল এবং তাকে সতর্ক করল এই জলাশয়ের কোনো ফুল ছোঁয়া নিষিদ্ধ। কিন্তু অশোক থামল না, তার চোখে ছিল দৃঢ়তা আর মেঘলতার জন্য করা প্রতিশ্রুতির শক্তি। মুহূর্তের মধ্যেই শুরু হলো তাদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ।
জলের ঢেউ ছিটকে উঠল, চারপাশ কেঁপে উঠল সেই লড়াইয়ে। শেষমেশ অশোক তার শক্তি আর বুদ্ধি দিয়ে নাগরাজকে পরাস্ত করল, তাকে শান্ত হতে বাধ্য করল। অশোক তখন তার সামনে দাঁড়িয়ে, আর আগের সেই যুদ্ধের কঠোরতা নয়, বরং চোখে ফুটে ওঠে এক অদ্ভুত শান্তি ও করুণা। আমি তোমাকে জীবন দান দিতে পারি যদি তুমি পঞ্চশীল পালন করো। আমি জানি না পঞ্চশীল কি, বললে আমি তা পালন করব। অহিংসা, সত্য, সংযম আর সকল জীবের প্রতি দয়া তুমি রাখবে। এরপর তিনি পবিত্র গ্রন্থ ধম্মপদের একটি শ্লোক উচ্চারণ করে বললেন, নহি বেরেন বেরানি সম্মন্তিধ কুদাচনং অবেরেঞ্চ সম্মন্তি এ ধম্ম সনন্তন। অর্থাৎ হিংসার দ্বারা কখনোই হিংসা শান্ত হয় না, অহিংসার দ্বারাই হিংসা শান্ত হয়। এটাই সনাতন ধর্ম। নাগরাজের ক্রোধ ধীরে ধীরে প্রশমিত করে। নাগরাজ মাথা নিচু করে, যেন সেই শক্তির সামনে নয়, বরং সেই জ্ঞানের সামনে নত হয়। জলাশয়ের ঢেউ শান্ত হয়ে আসে, বাতাসে ফিরে আসে প্রশান্তি। অশোক তখন সেই ফুলটি তুলে নিয়ে মেঘলতার দিকে ফিরে যায়। এরপর একদিন অশোক আর মেঘলতা একসাথে একটু ভিন্ন পরিবেশে সময় কাটানোর জন্য একটি সুন্দর হোটেলে যায়। চারপাশে ঝলমলে আলো, অদ্ভুত নকশার সাজসজ্জা আর এক অনন্য পরিবেশ তাদের দুজনকেই মুগ্ধ করে। তারা শান্তভাবে বসে নানা রকম সুস্বাদু খাবার উপভোগ করে, মাঝে মাঝে একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে, কথা বলে আর সেই মুহূর্তগুলোকে উপভোগ করে। ধীরে ধীরে আনন্দ, হাসি আর প্রশান্তির মধ্যে সময় কেটে যায়। দীর্ঘ সময় একসাথে কাটানোর পর ক্লান্তি এসে যায়, আর সেই আরামদায়ক পরিবেশেই তারা দুজন নিঃশব্দে ঘুমিয়ে পড়ে, একটা শান্ত সুখের অনুভূতি নিয়ে। একদিন মেঘলতা বুঝতে পারলেন তিনি মা হতে চলেছেন। এই সমস্ত কথা তিনি রাজাকে জানালেন। রাজা তার হীরের আংটি মহিলার হাতে দিয়ে বললেন, যদি কন্যা সন্তান হয় তাহলে এই আংটিটি তার লালন পালনের জন্য ব্যবহার করো, আর যদি পুত্র সন্তান হয় তাহলে আংটিও ও তাকে নিয়ে আমার কাছে এসো। মহিলার প্রসবের সময় এলে এক কন্যা সন্তান জন্ম নিল। তার নাম রাখা গঙ্গাবতী। একদিন গঙ্গাবতী নদের জলে পদ্মফুল তুলতে গিয়েছিল। তখন এক সাপ বেরিয়ে এসে বলে, তুমি কি তোমার বাবাকে কখনো দেখেছ? তোমার বাবা দেখতে কেমন তুমি জানতে চেষ্টা করনি? আমি তো আমার বাবাকে ছাড়া থাকতে পারি না। গঙ্গাবতী তার নৌকায় চড়ে তাড়াতাড়ি বাড়ি আসে। মায়ের কাছে গিয়ে জানতে চাইল তার বাবাকে। তুমি জম্বুদ্বীপের রাজার মেয়ে। তোমার বাবা যাওয়ার সময় এই হীরের আংটি দিয়েছিলেন এবং বলেছিলেন, যদি মেয়ে হয় এই রিংটি তার লালন পালনে ব্যবহার করো, আর যদি ছেলে হয় রিং এবং সন্তানকে আমার কাছে নিয়ে আসো। আমি কিছু জানি না, তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। গঙ্গাবতীর মন দৃঢ় দেখে মা তাকে প্রাসাদের গেটের কাছে নিয়ে গেলেন এবং রাজাকে তাদের আগমনের খবর জানাতে বললেন। রাজার ডাকে মা এবং মেয়ে প্রবেশ করল। মাথা নুইয়ে মা বললেন, মহারাজ, এটি আপনার কন্যা সন্তান। রাজা ভালো করেই জানতেন যে কথাটি সত্য, কিন্তু রাজসভায় লজ্জার কারণে তিনি বললেন, সে আমার মেয়ে নয়, তোমাকে আমি আগে কখনো দেখিনি। মহারাজ, এই দেখুন আপনার সাইনেট রিং, আপনি নিশ্চয়ই চিনতে পারবেন। এটাও আমার রিং নয়, এই রকম রিং তো আমি প্রথমবার দেখছি। রাজপ্রহরী মা ও মেয়েকে রাজপ্রাসাদ থেকে বের করে দিল। মেঘলা দুঃখী মনে বাড়ি ফিরে এলেন। একদিন সম্রাট অশোক কিছু বিশ্বস্ত সৈন্যকে সঙ্গে নিয়ে শিকার যাত্রায় বের হলেন। গভীর বনের ভেতর ঘোড়ার টাপুর টুপুর শব্দে নীরবতা ভেঙে যায়, আর ভীত সন্ত্রস্ত পশু পাখিরা ছুটে পালাতে থাকে। কেউ ডানা ঝাপটিয়ে আকাশে ওঠে, কেউ ঝোপের আড়ালে লুকায়, আবার কেউ প্রাণ ভয়ে বনের আরও গভীরে আশ্রয় খোঁজে। শেষ পর্যন্ত সেই আতঙ্কিত প্রাণীগুলো এক নির্জন স্থানে বসে থাকা এক রহস্যময় তরুণী গঙ্গাবতীর কাছে এসে জড়ো হয়, যেন তার মধ্যেই তারা নিরাপত্তা খুঁজে পায়। গঙ্গাবতী শান্ত চোখে সবকিছু দেখছিল, কিন্তু নিরীহ প্রাণীদের এই ভয় তাকে কঠোর করে তোলে। ঠিক তখনই অশোক ও তার সৈন্যরা সেখানে পৌঁছে যায়। প্রাণীগুলোকে তার আশ্রয় দেখে অশোক এগোতে চাইলে গঙ্গাবতী তাকে থামিয়ে দেয়। তার কণ্ঠে ছিল দৃঢ়তা আর প্রতিবাদ। মুহূর্তের মধ্যেই উত্তেজনা বেড়ে ওঠে, আর সেই নীরব বন পরিণত হয় এক সংঘর্ষের মঞ্চে, যেখানে মুখোমুখি দাঁড়ায় রাজশক্তি আর প্রকৃতির রক্ষক গঙ্গাবতী।
সংঘর্ষ তীব্র হতে হতে একসময় গঙ্গাবতী তার অলৌকিক শক্তি দিয়ে অশোককে নাগ বন্ধনে আবদ্ধ করে ফেলে। অদৃশ্য সাপের মতো শক্ত বান্ধনে জড়িয়ে অশোক মাটিতে স্থির হয়ে যায়। তার শক্তি, তার সৈন্য সব যেন মুহূর্তে অসহায় হয়ে পড়ে। চারপাশে বনের নিস্তব্ধতা ফিরে আসে, আর পশু পাখিরা দূর থেকে তাকিয়ে থাকে সেই দৃশ্যের দিকে। অশোকের চোখে তখন প্রথমবারের মতো ভয়ের ছাপ ফুটে ওঠে। সে বুঝতে পারে এই শক্তির সামনে তার রাজশক্তি তুচ্ছ। অবশেষে সে মাথা নত করে শান্ত কণ্ঠে নিজের জীবনের ভিক্ষা চায়। গঙ্গাবতী ধীরে ধীরে তার সামনে এগিয়ে আসে। তার চোখে কঠোরতা আর করুণার এক অদ্ভুত মিশ্রণ। তোমার জীবন এখন আমার করুণার ওপর নির্ভর করছে। যদি তুমি গৌতমা বুদ্ধা প্রদত্ত পঞ্চশীল মেনার চলার অঙ্গীকার করো, তবে আমি তোমাকে জীবন দান করতে পারি। আমি শুরু থেকেই পঞ্চশীলের পথ অনুসরণ করতাম, কিন্তু সময়ের প্রভাবে কিছুটা পথভ্রষ্ট হয়েছিলাম। আজ আমি শপথ করছি এমন ভুল আর কখনো করব না। মুহূর্তের নীরবতার পর অশোক সম্মতিসূচকভাবে মাথা নাড়ে, আর সেই বনের গভীরে এক নতুন মোড় নিতে শুরু করে তার ভাগ্য। অশোক তার সমস্ত সৈন্যকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে প্রাসাদের দিকে ফিরে এলো, কিন্তু তার মুখে আর কোনো জয়ের গর্ব ছিল না। বনের সেই ঘটনাগুলো বারবার তার মনে ফিরে আসতে লাগল। নিরীহ প্রাণীদের ভয়, নিজের অহংকার, শক্তির অপব্যবহার আর অযথা শিকার। সে একা বসে দীর্ঘক্ষণ ভাবতে লাগল, জীবনে কত ভুল করেছে, কতবার ক্ষমতার জোরে অন্যদের কষ্ট দিয়েছে। ঠিক তখনই হঠাৎ তার মনে পড়ে যায় মেঘলতার কথা। সে কেমন করে রাগের মাথায় তাকে রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই স্মৃতি তার বুকের ভেতর কাটার মতো বিঁধে যায়। অনুশোচনায় তার মন আরও ভারী হয়ে ওঠে। ভালোবাসার ক্ষেত্রেও সে বড় ভুল করেছে। সেই উপলব্ধি তার ভেতরে এক নতুন পরিবর্তনের ইচ্ছা জাগিয়ে তোলে, যেন সে এবার সত্যি নিজের ভুলগুলো ঠিক করতে চায়। এরপর থেকে অশোক যেন আর আগের মানুষটি রইল না। রাজপ্রাসাদের কোলাহল, ক্ষমতার অহংকার সবকিছু তার কাছে অর্থহীন লাগতে শুরু করল। এক অদ্ভুত টানে সে প্রতিদিন সেই পুরনো বাগানের দিকে চলে যেত, সেই নির্জন কোণ যেখানে প্রথমবার মেঘলতার সঙ্গে তার দেখা হয়েছিল। সেখানে এসে সে নীরবে বসে থাকত, কখনো পাথরের মতো স্থির হয়ে, কখনো মাটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলত। চারপাশে ফুল ফুটত, হালকা বাতাস বইত, কিন্তু তার মনে যেন কোনো রং থাকত না। প্রতিটা মুহূর্তে তার মনে ভেসে উঠত মেঘলতার হাসি, তার চোখের সেই কোমল দৃষ্টি, আর সেই দিন যেদিন রাগের বশে সে তাকে নিজের জীবন থেকে দূরে ঠেলে দিয়েছিল। অনুশোচনা আর অপেক্ষার মিশ্র অনুভূতিতে দিন কেটে যেতে লাগল। তবুও সে আশা বন্ধ করল না। মনে মনে যেন বিশ্বাস ছিল, একদিন হয়তো সে ফিরে আসবে। অবশেষে একদিন ঠিক আগের মতোই সে সেই জায়গায় বসেছিল, নিঃশব্দে। হঠাৎ বাতাসটা যেন একটু বদলে গেল। সে ধীরে ধীরে মাথা তুলতেই দেখে তার সামনে দাঁড়িয়ে আছে মেঘলতা। মেঘলতা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি বড় ভুল করেছি। মেঘলতা, লজ্জায় আমি শুধু তোমাকেই নয়, আমাদের মেয়েকেও রাজসভা থেকে ফিরিয়ে দিয়েছিলাম। সেই অন্যায়ের ভার আমি প্রতিদিন অনুভব করছি। তোমার সেই দিনের সিদ্ধান্ত আমাকে ভেঙে দিয়েছিল, কিন্তু সময় আমাকে শক্ত হতে শিখিয়েছে। তুমি যদি সত্যিই তোমার ভুল বুঝে থাকো, তাহলে সেই পরিবর্তনই সবচেয়ে বড় প্রমাণ। আমি তোমাকে ক্ষমা করলাম, অতীতের সব কষ্ট ছেড়ে দিয়ে আজ থেকে নতুনভাবে শুরু করতে চাই। এরপর রাজ্যে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হলো। রাজপ্রাসাদ সেজে উঠল আলোকসজ্জায়, প্রজারা ভিড় জমালো। ঢাক ঢোল আর শঙ্খধ্বনিতে চারপাশ মুখর হয়ে উঠল। সবার সামনে সম্রাট অশোক গম্ভীর মুখে দাঁড়ালেন, পাশে মেঘলতা, আর তাদের সামনে উপস্থিত তাদের একমাত্র কন্যা গঙ্গাবতী। আজ শুধু এক নতুন রাজার অভিষেক নয়, এক যুগের সমাপ্তি আর আরেক যুগের সূচনা। অশোক ধীরে ধীরে গঙ্গাবতীর হাতে রাজদণ্ড তুলে দিলেন, তার চোখে গর্ব আর শান্তির মিশ্র ছাপ। তিনি বললেন, রাজ্য এখন তার যোগ্য উত্তরাধিকারীর হাতে নিরাপদ।